নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। তামিলনাড়ুতে কর্মরত এক গৃহকর্তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রাজ্যে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃত যুবকের নাম শরীফ মিয়া। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা নেওয়া হয়েছে শরীফের বিরুদ্ধে। শনিবার সোনামুড়ার খেদাবাড়ি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম শরীফ মিয়া। এদিন তাকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসডিপিও বিপ্লব দাস জানান, তামিলনাড়ুতে কর্মরত এক গৃহকর্তার বাড়ি থেকে সে ১ লক্ষ টাকা চুরি করে পালিয়ে আসে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর সিটি পুলিশ শরীফ মিয়ার বিষয়টি জানিয়েছিল। এক বাড়িতে দেখভাল করার দায়িত্বে ছিল শরীফ। ওই বাড়ির লক্ষাধিক টাকা চুরি করে পালিয়ে আসে সে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা অকপটে স্বীকার করে নেয়। শরীফ জানায় এই টাকা দিয়ে মোবাইল এবং কিছু জিনিস কিনেছে সে। বাকি টাকা কোথায় রেখেছে তা জানার চেষ্টা চলছে। এদিকে পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা নেওয়া হয়েছে শরীফের বিরুদ্ধে, যার মামলা নম্বর 2/2021। একদিন আগেই পালিয়ে এসেছিল এই শরীফ মিয়া। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারা অনুযায়ী গৃহকর্তার বাড়ি থেকে চুরির অভিযোগে প্রমাণ হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। এক্ষেত্রে জামিন পেতে সমস্যা হবে শরীফের। তাকে কোয়েম্বাটুর নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন। আমরা কোয়েম্বাটুর সিটি পুলিশ থেকে একটা রিকুইজিশন পাই যে সোনামুড়া খেদাবাড়ি অঞ্চলের একটি ছেলে নাম শরীফ মিয়া, বাবার নাম শাহজাহান মিয়া, ওইখানে একটা বাড়িতে হাউসকিপিং এর কাজ করত। সেখান থেকেও লক্ষাধিক টাকা নিয়ে চুরি করে পালিয়ে গেছে। তো ওনাদের কথা মতো আমরা কালকে সারা রাতেই আমরা রেড করি বিভিন্ন জায়গাতে, কিন্তু পাওয়া যায়নি। তো আজকে শেষমেশ ওকে আমরা ডিটেইন করতে সফল হয়েছি। আর ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ও টাকাটা অনেকগুলো খরচা করে ফেলেছে। কিছু জিনিসপত্র, মোবাইল কিনেছে, এগুলো আমরা রিকভারি করেছি। জামা কাপড় কিনেছে, আর বাকি টাকা কোথায় রেখেছে ওইগুলো আমরা জানার চেষ্টা করছি। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ধলাই জেলার কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং ৬টি মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভাপতি জয়দেব দেববর্মা সহ অনেকেই। রাজ্যের ধলাই জেলার বিজেপি কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো শনিবার বিজেপি আমবাসা স্থিত ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ধলাই জেলা কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং ৬টি মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সহ সভাপতি জয়দেব দেববর্মা, কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশের সম্পাদক এবং ধলাই জেলার প্রভারী উত্তম অধিকারী, কিষাণ মোর্চা ধলাই জেলার সভাপতি পরিমল বিশ্বাস সহ কিষাণ মোর্চার ধলাই জেলার অন্যান্য নেতৃত্বরা। এদিন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি কৃষকদের স্বার্থে কিষাণ মোর্চা সব সময় কাজ করবার বার্তা দিয়েছেন কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি। পাশাপাশি কৃষি বিল নিয়ে বিরোধীদের চক্রান্তে কৃষকরা যেন বিভ্রান্ত না হয় তারও আহ্বান জানিয়েছেন তিনি। এই কমিটি কৃষকদের স্বার্থে কাজ করবে বলে আশাবাদী কৃষক মোর্চার নেতৃত্বরা। তো আজকে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টের কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটির রিপোর্ট এইমাত্র পেশ করা হলো। তো এটা আমি আশা করি যে এই নতুন যে কমিটি হয়েছে খুবই বলিষ্ঠ পদক এই কমিটি হবে এবং এখানে বর্তমান যেহেতু এই কৃষি নিয়ে আমরা ত্রিপুরা কৃষি প্রধান অঞ্চল, তো এই বলিষ্ঠ কমিটির এই যে শক্তিশালী কমিটি এই কিষাণ মোর্চা যদি থাকে তবে আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে গড়ে তোলার জন্য এই কমিটি এই ধলাই ডিস্ট্রিক্টের জন্য এখানে যেখানেই যেটা অ্যাভেলেবেল থাকে টিলা ল্যান্ড, লঙ্গা ল্যান্ড, এইগুলিতে বিভিন্ন রকমের যে স্কিম এটা লাগু করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। ওরা ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই ধলাই ডিস্ট্রিক্টকে আরও বেশি করে যে এখানে এই কৃষিতে যাতে উন্নত করা যায়, বিভিন্ন রকম ফ্রুট প্রসেসিং। আমবাসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
বক্সনগরের শাসক দলের আইটি সেলের সক্রিয় কর্মী রানা দেব উনার সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে নানা মহলে। তবে শাসক দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এলো বলে দাবি করছেন নিন্দুকেরা। বক্সনগরের শাসক দলের আইটি সেলের সক্রিয় কর্মী তথা রাজ্যের শাসন ক্ষমতাসীন সংস্কারপন্থী দলের অন্যতম কাণ্ডারি রানা দেব তার আইটি সেলের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, বর্তমানে বক্সনগরে শাসক দলের আইটি সেলের মোট 6 জনের সদস্যের কমিটি রয়েছে। সেই 6 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে অন্যতম একজন ছিলেন রানা দেব, যিনি ছিলেন রাজ্যের বিগত বাম সরকারের আমলে বক্সনগর এলাকার বিরোধী দলের মধ্যে অন্যতম তারকা ব্যক্তিত্ব। কিন্তু বিগত 2018 সালের বিধানসভা নির্বাচনের পর বর্তমান বিজেপি দলের নেতৃত্বরা রানা দেবকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলে তিনি এক প্রকার অভিযোগ করেছেন। তবে শাসক দলের আইটি সেল থেকে পদত্যাগের বিষয়ে রানাবাবু জানান, তিনি জন্মগত সূত্রেই কংগ্রেস পরিবারের সন্তান, কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের বাম সরকারকে উৎখাত করবার লক্ষ্যে 2016 সালে কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে বক্সনগর এলাকার বিভিন্ন জায়গা থেকে শত শত কংগ্রেসী কর্মী সমর্থকেরা বিজেপির পতাকা হাতে তুলে নেয়। ফলে 2016 সালে তিনি বিজেপির পতাকা ধরে নিয়েছিলেন। দলে সেই দুঃসময়ের দিনে বিজেপি বক্সনগর মণ্ডল মহিলা মোর্চার প্রভারী হিসেবেও দায়িত্ব সামলেছেন এবং বক্সনগর বিজেপি মণ্ডলের অন্যতম একজন সদস্য হিসেবে ছিলেন তিনি জানান, তৎকালীন সময়ে বামেদের প্রবল রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজেপি দলের ঝান্ডা হাতে নিয়ে কাজ করবার মতো তেমন কোনো কর্মী বা নেতৃত্ব ছিল না। হাতে গোনা মাত্র কয়েকজনকে নিয়ে অনন্য নিষ্ঠা এবং সততার সঙ্গে দলের বৃহত্তম অংশের কাজ তিনি করেছিলেন। এমনকি রাজ্যে বিজেপি সরকার গঠনের পূর্বে দলের পৃষ্ঠা প্রমুখের দায়িত্বও তিনি সামলেছেন। পরিবর্তনের 18 সালে রাজ্যের পালা বদলের পর 6 মাসের মাথায় বর্তমান সুবিধাভোগী পন্থীরা মণ্ডলের সদস্য পদ থেকে রানা দেবকে বিতাড়িত করে এবং মহিলা মোর্চার প্রভারীর পদ থেকেও অপসারিত করা হয় তাকে। তবে আজকের দিনে দল সরকারের ক্ষমতায় আসবার পেছনে তার অবদান কোনো অংশেই কম ছিল না বলে তিনি জানিয়েছেন। এদিকে রানাবাবু কিছুটা ক্ষোভের সঙ্গে বলেছেন, বর্তমানে তাকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হচ্ছে। নিজের ছেলের বয়সী কিছু নোংরা ছেলেদের সঙ্গে দলীয় কাজের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। তার বক্তব্য, হয়তো রাজ্য রাজনীতির অন্যতম কাণ্ডারি সুদীপ রায় বর্মনের আদর্শের মতে এবং পথে অনুসারী হয়ে চলবার কারণে তাকে দল বর্তমানে প্রাপ্য মর্যাদা দিচ্ছে না, যার ফলে বক্সনগর দলের মণ্ডল সভাপতি সুভাষ সাহা হয়তো কারোর অঙ্গুলি ইশারায় রানা দেবের মতো এক প্রখর রাজনীতিবিদকে দল থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখতে চাইছেন। আর দলের নেতৃত্বদের এমন মনোভাবের ফলে রানা দেব অনেকটাই ক্ষুব্ধ, মর্মাহত হয়ে নিজের পদ থেকে সরে এসেছেন। আমরা শুনলাম আপনি গতকালকে বিজেপির আইটি সেল থেকে রিজাইন করেছেন, তার কি কারণ? আসলে আমি রিজাইন শব্দটা এরকম না, মানে আসলে মণ্ডল সভাপতির কাছে আমার পারিবারিক সাময়িক কিছু সমস্যা থাকার দরুন আমি আমাকে বিগত দিনে যে দায়িত্ব দেওয়া হয়েছিল বক্সনগর মণ্ডল আইটি সেলের সদস্যপদ হিসেবে আমি তার থেকে অব্যাহতি চাইছি। কতদিন যাবৎ বিজেপি সংগঠনের সাথে যুক্ত আছেন? আমি কংগ্রেসি দলের ছেলে, বিগত দিন বাম বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম গত 25 বছর যাবৎ। তারপর 2016 সালের প্রথম দিকে আমরা ত্রিপুরা রাজ্যের একটা ভালো অংশ একসঙ্গে বিজেপি দলে যোগ দেই। তারপর থেকে আজ পর্যন্ত এই দলের একজন সাধারণ কার্যকর্তা হিসাবে সাধ্যমতো দলের কাজ করে আসছে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জিরানিয়া থানার অন্তর্গত নোয়াবাদী এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হল লিচু ওরাং নামে এক যুবকের। জানা যায়, মৃত যুবকের বাড়ি ঝাড়খণ্ডে। সে জিরানিয়ার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।
সাত সকালে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম লিচু উরাং। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত নোয়াবাদী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে আসা পণ্যবাহী রেলের নিচে কাটা পড়ে লিচু উরাং। পরে খবর দেয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে আসে। জিআরপির এসআই তপন কুমার পাল জানান, মৃত যুবকের বাড়ি ঝাড়খণ্ডে। সে জিরানিয়ার একটি ইট ভাট্টায় শ্রমিক হিসেবে কাজ করত। সকালবেলা প্রায় 8:30-9টার সময় একটা খবর পাইছি জিরানিয়া থানার থেকে যে নোয়াবাদ যে একটা রানওভার হয়েছে। তো এই খবর পাই আমরা গেছি, গিয়ে দেখলাম রেলটেকের পাশেই বডি দ্বিখণ্ডিত অবস্থায়, দুইটা পা আলাদা আর শরীরটা আলাদা অবস্থা ফিরে গেছে। পরিচয় পাওয়া গেছে কি? পরিচয় পাওয়া গেছে, এটা হলো লিচু উরান, বাবার নাম দিলবার উরান, এসএমআই ব্রিকফিল্ড জিরানিয়া, নোয়াবাদী তারা ব্রিকফিল্ডে কাজ করে। এমনিতে বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো বিষ্ণুপুর থানা, ডিস্ট্রিক্ট গুমলা, ঝাড়খণ্ড। জিরানিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজের প্রত্যন্ত গ্রামে গাঁজা ধ্বংস অভিযানে নামে পুলিশ। এদিন প্রায় 25 লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, এত বড় অভিযান এই প্রথম। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নামলেন সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশ। শনিবার যাত্রাপুর থানার পুলিশ এবং টিএসআর মিলে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নামে। যাত্রাপুর থানার ওসি জিতেন্দ্র দাস বলেন, আজ সকাল 9টা থেকে যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজের প্রত্যন্ত গ্রামে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে গিয়ে 6টি বাগান থেকে প্রায় 18 থেকে 20,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়। তবে বন দপ্তরের সংরক্ষিত জায়গার মধ্যেই গাঁজা বাগানগুলি করা হয়েছিল। কারো বিরুদ্ধে মামলা এখনো নেওয়া হয়নি। 18 থেকে 20,000 ফলন্ত গাঁজা গাছ কয়েকটি স্থানে জমিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ অফিসার জানান, এমন বড়সড় অভিযান এটাই প্রথম। কম করে নেশা কারবারিদের 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হলো, এত বিশাল পরিমাণ গাঁজা বাগান কি করে থানা এলাকায় গড়ে তোলা হলো? তাও বন দপ্তরের সঙ্গে কোনো গোপন বোঝাপড়া ছিল কিনা নেশা কারবারিদের, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যাত্রাপুর থানা পুলিশ প্রথম থেকে এত সংরক্ষিত থাকবার পরও এত সাহস করে কিভাবে যাত্রাপুর থানা এলাকায় বিশাল সংখ্যক গাঁজা বাগান করেছে নেশা কারবারিরা? রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা করবার জন্য বারবার বললেও স্বার্থান্বেষী নেশা কারবারিরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশার ব্যবসা মাথা চাড়া দিয়ে তুলবার চেষ্টা করছে। পুলিশ চেষ্টা করলেও তা আয়ত্তে আনতে পারছে না। এখন দেখবার বিষয়, কতটুকু নেশা মুক্ত ত্রিপুরা করবার ক্ষেত্রে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। আজকে সকাল 9টা হইতে আমাদের যাত্রাপুর পিএসএ সমস্ত অফিসার এবং স্টাফ সঙ্গে টিএসআর সহ আমরা গোপন সূত্রের ভিত্তিতে উলুকলা আন্ডার তলিবাড়ি এডিসি ভিলেজ আমরা সেখানে গাঁজা বিরোধী অভিযান করি এবং সেখানে প্রায় 18 থেকে 20,000-এর মতো অলমোস্ট ম্যাচুরড গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করি এবং মোট 6টি প্লট আমরা সেখানে ধ্বংস করি। তারপর আমরা কেরোসিন দিয়ে আগুন ঢেলে সেগুলি পুড়িয়ে দিই। আমাদের কাছে আরও কিছু খবর আছে, ওই এলাকায় আরও গাঁজা রয়েছে। আমরা এই গাঁজা অভিযান প্রত্যেক দিন চালিয়ে যাব। আমাদের যাত্রাপুর পিএসআর আন্ডারে যাতে কোনো গাঁজা বাগান না থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায় ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর হামকারি মোতা সংস্থার যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন 350 জন গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর হামকারি মোতা সংস্থার যৌথ উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ এবং একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায়। এই শীত বস্ত্র বিতরণ এবং স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সিও বলেন দেববর্মা, 29 কৃষ্ণপুর রাজ্য বিধানসভার বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা সহ এই দুই সংস্থার কর্ণধারেরা। এদিন কাকড়াছড়া এডিসি ভিলেজের 350 জন গরিব দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা। এদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাজারপাড়া এলাকায়। আপনি উপলব্ধি যত টিটিএডিসিনি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আপনি অজা আপনি যত যে আদংশ তিনরা ফাই মানজাক ফাইকা এবং বং নিজে মতই হাই একটা চ্যারিটেবল একটা স্যাক্রিফাইস খালাইयै আনি এরিয়ানি যে কৃষ্ণপুর এরিয়ানি 18 মুরানি হাজরা তাই নুনাছড়া এরিয়াও ফাই বাগনানি পরবর্তী সিদ্ধান্ত নাকা আপনি বাগে আং কুইলানো খাবাই খুববাই ধন্যবাদ ইয়াফার খুলুমুং ইয়াফার বংনি মতি হাই মহতি একটা সামুংনি বাগে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্কুটি এবং 14 চাকার লরির মুখোমুখি সংঘর্ষে আহত এক ফরেস্ট অফিসার। ঘটনা চাকমাঘাট ফরেস্ট বিট অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। আহত ফরেস্ট অফিসারের নাম নির্মল দাস। স্কুটি এবং 14 চাকার লরির মুখোমুখি সংঘর্ষে আহত এক ফরেস্ট অফিসার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ফরেস্ট বিট অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে শনিবার সকাল 10:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় আহত যুবকের নাম নির্মল দাস, পেশায় তিনি ফরেস্ট অফিসার। সংবাদে প্রকাশ তেলিয়ামুড়ার রেঞ্জ অফিসের অধীনে চাকমাঘাট ফরেস্ট বিট অফিস থেকে ফরেস্ট অফিসার নির্মল দাস কর্তব্যরত অবস্থায় নিজ দায়িত্ব পালনের জন্য চাকমাঘাট ফরেস্ট বিট অফিস থেকে TR01AE 9357 নম্বরের স্কুটি করে তেলিয়ামুড়া স্থিত রেঞ্জ অফিসে আসবার পথে অন্য দিক থেকে আসা AS01FC 7041 নম্বরের একটি 14 চাকার লরি চাকমাঘাট এলাকায় আসা মাত্রই দুর্ঘটনার কবলে পড়ে। এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। পরে আহত ফরেস্ট অফিসার নির্মল দাসকে দমকল কর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসার পর উনাকে ছেড়ে দেয়া হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়ার রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ সহ একাধিক ফরেস্ট অফিসার। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ মুঙ্গিয়াকামি থানার পুলিশ বহু চেষ্টা করেও গাড়ি সহ চালককে আটক করতে পারেনি। পরে দুই থানার পুলিশ বাবুরা গাড়িটি আটক করতে না পেরে আমবাসা থানায় খবর দেয় গাড়িটি আটক করবার জন্য। এমনটাই দুই থানা সূত্রে খবর পাওয়া গিয়েছে। প্রায় আধ ঘন্টা আগে মোটামুটি 10:30 নাগাদ খবর পাইছি, 11টা নাগাদ আমি খবর পাইছি যে আমাদের যে ফরেস্টার নির্মল দাস ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমি হসপিটালে ছুটে আসি, পাওয়ার পরে দেখি যে ফ্যাসিলিটিতে তারা নেওয়া হয়েছে। তো একটা গাড়ি সম্ভবত ওই আগরতলা থেকে ধর্মনগর দিকে যাওয়ার সময় নির্মলবাবু তখন চাকমাঘাটের ফরেস্ট অফিস থেকে বিডিও থেকে ব্যাক করতেছিলেন অফিসে, তেলিয়ামুড়া রেঞ্জ অফিসে। তো তখনই ওনারা একটা গাড়ি ধাক্কা দিছে, মানে তাদের সাইডে আসলো, গাড়িটা রং সাইডে এসেছে, ওনারে ধাক্কা দিছে। তো এইভাবে তিনি আহত হয়েছেন। আহত হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি। তো ওনার ট্রিটমেন্ট চলছে, আমরা আসি। কয়টা সেলাই লাগছে? ওনার হাতে একটা ইঞ্জুরি আছে যেটার মধ্যে 7টা সেলাই লাগছে। তো আর তো কোনো সেলাই লাগছে না, বাকিটাতে যারা যে ওষুধ যেটা আছে তারা লাগাচ্ছে। গাড়িটা সম্বন্ধে ইনফরমেশন মুঙ্গিয়াকামি থানাতে পাঠানো হয়েছে, কারণ গাড়িটা নিয়ে গেছে তাহলে আমরা থানায় ক্রস করে নিয়েছিল। তো মুঙ্গিয়াকামি থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারা আটকে বলে। সুনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় মূলত ব্লক এবং জেলা স্তরের সচিব, যুগ্ম সচিব এবং মহকুমা এবং জেলা স্পোর্টস অফিসাররা অংশগ্রহণ করেন। ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয় শনিবার রাজধানী ভগৎ সিং যুব আবাসে। এই সভাটি অনুষ্ঠিত হয়েছে মূলত ব্লক স্তরের সচিব, জেলা স্তরের সচিব, যুগ্ম সচিব, মহকুমা স্পোর্টস অফিসার, জেলা স্পোর্টস অফিসারদের নিয়ে এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনে কিভাবে ডিস্ট্রিক্ট মিট এবং স্টেট মিটগুলি করা যায় সে বিষয়গুলো নিয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা হয়। ডিস্ট্রিক্ট মিট, স্টেট মিটগুলো কোন সময়ে করা ভালো হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ সহ অন্যান্যরা। স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ জানান যে ডিস্ট্রিক্ট মিট, স্টেট মিটগুলি কোন সময় কিভাবে করা যায় সে বিষয়ে এদিনের সভা থেকে একটি প্রস্তাব চূড়ান্ত করা হবে। আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভায় প্রস্তাবিত চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে। সেই বার্ষিক সাধারণ সভায় ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন বলেও তিনি জানিয়েছেন। আজকের মিটিংটা হচ্ছে আমরা স্কুল স্পোর্টস বোর্ডের সারা ত্রিপুরাতে ব্লক সেক্রেটারিজ, ডিস্ট্রিক্টে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তাদেরকে নিয়ে আমাদের সভা। এখানে আমরা আগামী দিনে যে স্কুল স্পোর্টসের যে ডিসিপ্লিনগুলো আমরা খেলা করাবো সেই ডিসিপ্লিনগুলোতে কোথায় স্টেট মিট হবে, কোথায় ডিস্ট্রিক্ট মিট হবে, কি করে সম্পন্ন হবে এইগুলি ড্রাফট একটা কপি ফাইনালাইজ করব আজকের মিটিংয়ে। তো সেই মোতাবেক সেই আজকে ড্রাফট যেটা হবে সেই ড্রাফটটা আগামী 13 তারিখ আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, সেখানে এটাকে তোলা হবে। তখন ওই মিটিংয়ে আমাদের মাননীয় মন্ত্রী থাকবেন এবং অন্যান্য ডিগনিটারিজরা থাকবেন। সেখানে সুস্থভাবে যাতে মিটিংটা করতে পারে এবং সঠিকভাবে করতে পারে তার জন্য আজকের বসা এবং সেই ড্রাফট এটা তৈরি করা হবে, সেই ড্রাফটটা ওখানে তোলা হবে। তাদেরকে নিয়ে মিটিংটা বসে আজকের মিটিংয়ের মধ্যে ডিস্ট্রিক্ট অফিসার্স, আমরা স্পোর্টস অফিসার, সাব ডিভিশনাল স্পোর্টস অফিসার্স এবং ব্লক সেক্রেটারি যারা আছেন এবং জয়েন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্টগুলোতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বাংলা ভাষাকে রাজ্য ভাষার মর্যাদার দাবি সহ মাদ্রাসা বন্ধের প্রতিবাদে পাথারকান্দিতে বিক্ষোভ সমাবেশ কংগ্রেসের। এ নিয়ে পাথারকান্দি এবং লোয়ারপুয়া ব্লক কংগ্রেস 2 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিনের কর্মসূচিতে সামিল হন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ সহ অন্যান্য নেতৃত্বরা। আসামের মাত্র 1.5 লক্ষ বড় মানুষের ভাষাকে রাজ্য সরকারের সহযোগী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিলেও বঞ্চিত করা হয়েছে প্রায় 1 কোটি বাঙালি মায়ের বাংলা ভাষাকে। এ নিয়ে চলতি বিধানসভায় সরব হয়েছিলেন দলীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তবুও রাজ্য সরকার ঝেড়ে কাটতে চাইছে না। এতে স্বাভাবিকভাবেই বাংলা ভাষা শহীদের বরাক উপত্যকার বাঙালিরা খুবই ফুঁসছেন। অথচ আজকের দিনে এই ভাষার সংকটের সময়ে বিধানসভায় নীরব আমাদের উপত্যকার বাঙালি মন্ত্রী বিধায়কেরা। এ নিয়ে গত শুক্রবার পাথারকান্দি লোয়ারপুয়া ব্লক কংগ্রেস আয়োজিত 2 ঘন্টার এক বিক্ষোভ প্রদর্শনীতে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ। দুপুর 1টা নাগাদ পাথারকান্দি সার্কেল কার্যালয়ের সামনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি রাজ্য সরকারি মাদ্রাসা বন্ধ করবার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সহ বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদার দাবিতে রাজ্য সরকারকে আক্রমণ করে জোরালো বক্তব্য রাখেন। ওনার কথায় দেশের সংবিধানে ধর্মীয় শিক্ষার অনুমতি থাকলেও বিজেপি সরকার মাদ্রাসা বিলুপ্তিকরণ করে ভোটের স্বার্থে ধর্মীয় মেরুকরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বাংলা ভাষাকে রাজ্যের সহকারী সরকারি ভাষার মর্যাদা প্রদানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অবস্থান স্পষ্ট করবার অনুরোধ জানান। এদিনের এই বিক্ষোভ জনসমাবেশে প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা নিজ বক্তব্যে বলেন যে রাজ্যের প্রায় 1,40,000 জনসংখ্যার ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হলেও সরকারের বৈমাতৃসুলভ আচরণ করে রাজ্যের প্রায় 1 কোটি বাঙালি মানুষের আবেগকে ধূলিসাৎ করে দিয়েছে। এতে সহজেই অনুমেয় যে বিজেপি আপাদমস্তক বাঙালি বিদ্বেষী দল। প্রায় 2 শতাধিক কংগ্রেস সদস্যদের উপস্থিতিতে
লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের সভাপতি পরশুরাম কানুর পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে করিমগঞ্জ লোকসভা ভিত্তিক যুব কংগ্রেসের উপসভাপতি নাসির উদ্দিন বলেন, শাসক দল রাজ্যের সব সরকারি মাদ্রাসা বন্ধ করে সমাগত 21 বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় তাস খেলবার চেষ্টা করছে। এটা খুবই পরিতাপের বিষয়। অসমিয়া ভাষা গোষ্ঠীর পরই বাংলা ভাষা গোষ্ঠীর লোকেদের বসবাস, অথচ আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার বাঙালি বিদ্বেষী হয়ে উঠেছে। তারা বেমালুম ভুলে বসেছে যে এই দেশ শঙ্কর এবং আজানের দেশ। বরাকের বিজেপি নেতারা এখানে বাঙালি প্রেমে হাবুডুবু খেলেও পর মুহূর্তে তারা ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিলেই কাকলাসের মতো চেহারা পাল্টে নেয়। ফলে বাংলা ভাষা নিয়ে বরাকের বিভিন্ন বিজেপি বিধায়ক সহ মন্ত্রীরা নীরব ভূমিকায়। বিক্ষোভ সভায় উপস্থিত প্রত্যেক বক্তারাই এদিন বলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে যে অনতিবিলম্বে বাংলা ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি না দিলে কংগ্রেস হাত পা গুটিয়ে বসে থাকবে না। তারা এ নিয়ে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের সভাপতি পরশুরাম কানু, জেলা কংগ্রেসের সম্পাদক শামন উদ্দিন, অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস করিমগঞ্জ লোকসভা চ্যাপ্টারের সভাপতি মঈন উদ্দিন, পাথারকান্দি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, পাথারকান্দি ব্লক সেবাদল ইয়ং ব্রিগেডের সভাপতি অশোক দাস, পাথারকান্দি ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী বিজয়া সিনহা, আসিমগঞ্জ জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম সহ অন্যান্যরা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বিধায়ক আজিজ আহমেদ খানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত নিউজ বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাংবাদিক শম্ভু দাস চৌধুরী। শুক্রবার বারুইগ্রামে সাংবাদিকের উপর এহেন ন্যাক্কারজনক ঘটনায় সরব হয়েছেন করিমগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন জেলার সংবাদকর্মীরা। জনগণের অভিযোগের ভিত্তিতে বিধায়ক আজিজ খানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বেশ কিছুদিন ধরে হুমকি ধমকি দিয়ে আসছেন। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে বারুইগ্রাম তেমাথায় সাংবাদিক শম্ভু দাস চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়ে একটি অল্টো গাড়িতে তুলে অপহরণের ব্যর্থ চেষ্টা চালায় বিধায়ক আজিজ খানের পালিত গুন্ডা বারুইগ্রাম এলাকার ইছামতির বাসিন্দা নুরুজ্জামান নেতৃত্বে 3 জনের এক দুষ্কৃতী দল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোটা দক্ষিণ করিমগঞ্জে। দায়ের করা হয়েছে মামলা। ঘটনার নিন্দা জানিয়ে সুবিচার চেয়ে প্রেস ক্লাব করিমগঞ্জ সহ বদরপুর, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সাংবাদিক সংস্থাও শুক্রবার রাত 9টা নাগাদ বারুইগ্রাম পুলিশ চৌকির ঢিলছোড়া দূরত্বের তেমাথায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সহ অপহরণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়। অভিযোগে প্রকাশ, শীতের রাত 9টার পরে বারুইগ্রাম বাজারের বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। একই সময়ে বারুইগ্রাম বাজার থেকে ঔষধ ক্রয় করে বাজারের ফুটপাত ধরে বাড়ি ফিরছিলেন নিউজ বাংলা নেটওয়ার্কের সাংবাদিক শম্ভু দাস চৌধুরী। আচমকা একটি অল্টো তার পাশে এসে থামিয়ে বিধায়ক আজিজ খানের পালিত গুন্ডা বারুইগ্রাম পশ্চিমাঞ্চলীয় ইছামতির বাসিন্দা মৃত মঈনুদ্দিনের পুত্র নুরুজ্জামান ছাড়াও মুখে মাস্ক এবং টুপি পরিহিত 2 যুবক নেমে ফুটপাতের পাশের দোকানের বৈদ্যুতিক লাইট নিভিয়ে ঝাপটে ধরে সাংবাদিক শম্ভুকে। এ সময় নাকি তারা বিধায়কের বিরুদ্ধে নিউজ করা শিখিয়ে দেওয়ার কটূক্তিকর অশালীন গালিগালাজ করে কেল ঘুষি মারা শুরু করে অপহরণ করার উদ্দেশ্যে থামিয়ে রাখা অল্টো গাড়িটিকে টানতে থাকলে দুষ্কৃতী চক্রের অপহরণের মতলব টের পেয়ে চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা অল্টো গাড়িতে উঠে নিলামবাজারের দিকে পালিয়ে যায়। কাল রাত আনুমানিক 9টার সময় আমি ওষুধ আনতে যাই বাজারে, তখন বেশিরভাগ দোকানই ছিল বন্ধ। তিমাতা যাওয়ার পর হঠাৎ করে আমার ইউডিএফ এ দক্ষিণ করিমগঞ্জ বিধায়কের ঘনিষ্ঠ নুরুজ্জামান নামে একটি যুবক হঠাৎ করে আমাকে সামনে পেয়ে অশ্লীলভাবে গালিগালাজ করে এবং টানা হেঁচড়া করে গাড়িতে তোলার চেষ্টা চালায়। তখন আমি এখান থেকে কোনো রকম যতটুকু আমার ক্ষমতা ছিল এই সুবাদর টানা হেঁচড়া করে আমি এখানে বাইগ্রাম তিমাতে একটি পানের দোকানে আশ্রয় নিই। কারণ যেখানে আমার ঘটনা টানা হেঁচড়া করেছিল ওদের গাড়িতে তোলার জন্য সেই জায়গা ছিল জায়গাটা অন্ধকার, বাকি দোকানপাটও ছিল বন্ধ, কারণ ঠান্ডার দিন বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল এই জায়গায়। আমি যখন টানা হেঁচড়া করে তিমুকা ঠিক কালপাটের উপরে আসি, তখন আসে দেখতে বললাম নুরজামান। তখন ও আমাকে গালিগালাজ করে এবং প্রাণী মারার হুমকি দেয়।
তারপর আমি এখান থেকে এসে এই একটি পানের দোকানে আশ্রয় নেই। তখন এখানে স্থানীয় মানুষ কিছু সামনে এসে ওদেরকে আমাদেরকে সরিয়ে দেয়। ঘটনার পর এদিনই বারুগ্রাম পুলিশকে ঘটনাটি মৌখিকভাবে জানিয়ে ডিডি এন্ট্রি করানো হয়। শনিবার এই মর্মে বারুগ্রাম পুলিশে লিখিত মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বেজায় চটেছে সমস্ত জেলার কর্মরত সাংবাদিকরা। তাৎক্ষণিক দুষ্কৃতী চক্রকে আইনের আওতায় এনে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, কার্যকরী সভাপতি শীর্ষেন্দু, সাধারণ সম্পাদক অরূপ রায় প্রমুখরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুবিচার চেয়ে করিমগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বদরপুর, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সাংবাদিক সংস্থাও। দক্ষিণ করিমগঞ্জের বারুগ্রামের প্রতিনিধি সম্পদ রাষ্ট্রীয় উপর ইউডিএফের জনৈক যুবনেতার অতর্কিত হামলা করেছে এবং এই ঘটনা বারুগ্রাম বাজারে হয়েছে। এ নিয়ে করিমগঞ্জ বিভিন্ন সাংবাদিক সংস্থা, পাথারকান্দি সাংবাদিক সংস্থা, সাউথ করিমগঞ্জ সাংবাদিক সংস্থা, প্রেস ক্লাব করিমগঞ্জ প্রতিবাদ জানিয়েছে। আমরা আজকে সম্মুখীন দিয়ে আমরা একটা থানাতে মামলা করেছি। ইউডিএফের নেতাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে প্রতিবাদ করেছে এবং এটা উপযুক্ত তদন্ত দাবি করছে। আমরা চাইছি তদন্ত দাবি, এবং যদি মামলার নিষ্পত্তি না হয়, পুলিশ যদি আসামিকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা আন্দোলন করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বন দপ্তরের কর্মীদের প্রয়াসে কাঞ্চনপুরের জয়শ্রী এলাকায় ধর্মনগর যাওয়ার পুরনো রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার হলো চোরাই কাঠ। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় 50,000 টাকার মতো হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। রবিবার বন দপ্তরের রেঞ্জার বিব্রত মারাক, ফরেস্টার সুব্রত জমাতিয়া এবং বিশ্বজিৎ দাস গোপন সংবাদের ভিত্তিতে ভোর 3টে নাগাদ জয়শ্রী মালাকার বস্তি এলাকায় ধর্মনগর যাওয়ার পুরনো রাস্তার পাশ থেকে জঙ্গল থেকে প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করেন। যারা চোরাকাঠ ব্যবসায়ীরা এই কাঠগুলি এই জায়গায় জমা করে থাকে। সূত্রের খবর অনুযায়ী প্রায় সময়ই ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে রাতের অন্ধকারে জলে ভাসা পানিসাগর এবং ধর্মনগরে কাঠ পাচার হয়। গাড়ি দিয়ে চোরা কারবারিরা কাঠ বোঝাই করে নিয়ে বিক্রি করেন। বন দপ্তরের কর্মীদের কাছে এই ধরনের খবর ছিল, তাই সেই খবরের ভিত্তিতে তল্লাশি চালালে প্রায় 50,000 টাকা মূল্যের বেশি কাঠ উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। বিশ্বজিৎ দাস, ফরেস্টার এডিশনাল ইনচার্জ এফইউ কাঞ্চনপুর। আমরা যে দেখলাম এই যে 1 টন দিয়ে মালগুলো আনছিলেন, এটি মানে কি জাতের গাছ? এখানে সবগুলা সেগুন। কোন জায়গাতে আনা হয়েছে? এগুলা মালাকার বস্তি সংলগ্ন এলাকা। এখানে টোটাল কত ফুট হইতে পারে? এখানে অ্যাপ্রক্স 50 ফুট। মার্কেট ভ্যালু কত হইতে পারে? মার্কেট ভ্যালু মিনিমাম 50,000 কাছাকাছি। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে চাচলে অনুষ্ঠিত হলো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা। বিজেপির হয়ে গ্রাম্য মুসলিমদের বোকা বানাচ্ছে ওরা, কটাক্ষ তৃণমূল সংখ্যালঘু সেলের। নতুন বছরের আগমনে রাজ্যে মুসলিম ভোট ব্যাংক আঁকড়ে ধরে রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব বাড়াতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। তারই মধ্যে বিজেপি সমর্থনকারী মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা হয়ে গেল শনিবার বিকেলে। সেই সভা থেকে বিজেপির দ্বারা মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন তুলে ধরা হয়। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে মালদহের চাচল বিধানসভা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য ছিল মুসলিম মহিলাদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অন্যতম ভূমিকা থাকবে তাদের। এই উত্তর এবং দক্ষিণ মালদা দুটি লোকসভা কেন্দ্রে সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য কনভেনার আলী আফজাল চাঁদ, সঙ্গে ছিলেন জাতীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কনভেনার মোহাম্মদ আফজল সহ উত্তর মালদা মঞ্চের আইটি সেলের কনভেনার মোহাম্মদ মুসলিম। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা শেষে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তুপ দাগেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আলী আফজাল চাঁদ। তিনি আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কোনো উন্নয়ন করেনি রাজ্য সরকার, শুধুমাত্র লোক দেখানো কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলস্বরূপ মুসলিম সমাজের মানুষজন পিছিয়ে রয়েছে। মুসলিম সমাজের মানুষদের শিক্ষা নেই, চাকরি নেই, কর্ম নেই। তাই সকল মুসলিম সমাজের মানুষকে জাতীয়তাবাদী হওয়ার জন্য সকলের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। পাশাপাশি তিনি আরও বলেন, মুসলিমরা পরম্পরায় শাসক দলের সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। 34 বছর ধরে বামেরা রাজ্য দখলের অন্যতম ভূমিকা মুসলিমরাই। সেই মতো মুসলিম সরকার 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে। মুসলিমদের ভোটের জন্যই
বলে দাবি করেন আলী আফজাল চাঁদ। বর্তমানে অন্যান্য দল সহ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন অনেকেই, মুসলিমরাও যোগ দিচ্ছেন বলে দাবি করছেন আলী আফজাল চাঁদ। 21-এর পর তৃণমূল দলে পিসি ভাইপো ছাড়া কেউ থাকবে না বলে কটাক্ষ করে ফেললেন তিনি। পাল্টা মন্তব্য করতে ছাড়েননি মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়ন রাস্তায় দাঁড়ালেই দেখা যাবে, যারা অন্ধভক্ত তারাই শুধু দেখতে পাবে না। মুসলিমদের জন্য শুধু কাজ করে না রাজ্য সরকার, সবার জন্য কাজ করে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ভোটের মুখে গ্রামে গ্রামে লোক পাঠাচ্ছে বিজেপি, আর গ্রামের নিরীহ সংখ্যালঘু মহিলাদের ভুল বোঝাচ্ছে। বাংলার মানুষ মমতার সাথে আছে, তা বিধানসভাতেই হাড়ে হাড়ে টের পাবে বিজেপি। বিজেপি মুসলিম ভোট আঁকড়ে ধরে রাখতে পারছে না, কারণ তারা সভার মাধ্যমে প্রকাশ্যে মুসলমানকে হুমকি দিচ্ছে। তৃণমূল দল থেকে ভাইরাস বের হচ্ছে, কোনো নেতা নয় বলে দাবি করে বলেছেন মোশাররফ হোসেন। বঙ্গ বিজেপি ধর্মের নামে ভোট ব্যাংক করতে গ্রামাঞ্চলে তল ঘুষিয়া লোক পাঠাচ্ছে বলে দাবি তৃণমূল সংখ্যালঘু সেলের। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু মুসলমান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হবে। কি ক্রাইটেরিয়া? মুসলমান সমাজে যারা এলিট পার্সন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, স্কুল মাস্টার, মহিলা, পুরুষ যারা আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা এবং তাদের মাধ্যম দিয়ে মানুষকে সমাজের সেবা, ওই মমতা ব্যানার্জির দলের মতো যে আঙুটা ছাপ, মাধ্যমিক পাস, ভোটের পনির বেটা, মক্কা দেখেছে, সেরকম কোনো প্রার্থী করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।